সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামীম এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সাথে বাংলা প্রথম পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প, যে গল্পটা আমরা অনেকেই পড়ে বুঝতে পারি না, মানে বুঝতে কষ্ট হয়। ভাষাগুলো অত সহজ না, সাধু ভাষা টাইপের, সাধু ভাষা এক কথায়। তো এই গল্পটা আমরা অনেকেই জানি এবং আমি এখানে একটা ছবি নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন গল্পের কথা বলছি। ওকে, প্রত্যুপকার। তো এই গল্পটাই মূলত আমি আলোচনা করব। তো এই গল্পটা মানে ভাষাটা একটু মানে একটু কঠিন হওয়ার কারণে অনেকে গল্পটা বুঝতে পারে না। তো আমি এই গল্পটার মূল বিষয়গুলো, মানে হুবহু বলবো না, গল্পটার মূল বিষয়গুলো, যে বিষয়গুলো মূলত আমাদের প্রয়োজন বা যে বিষয়গুলো জানলে তোমার গল্পটা ফুল মোটামুটি আয়ত্তে চলে আসবে, ঠিক আমি সেই বিষয়গুলোই এখানে মানে নিয়ে আসছি। তো এই জন্য তোমাদেরকে বলবো অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। তো আমরা জানি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হলো এই প্রত্যুপকার গল্পের লেখক। আর এই প্রত্যুপকার গল্পটা মূলত নেওয়া হয়েছে তার বিখ্যাত একটা গ্রন্থ আখ্যান মঞ্জুরি থেকে। তো আমরা জানি আখ্যান মঞ্জুরি সম্পর্কে আমি ক্লাসের শেষে আলোচনা করব। তো এখন শুধু এতটুকুই বলি যে অনেক পরীক্ষাতে আসতে পারে যে প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন আমি লিখব আখ্যান মঞ্জুরি। তো ঠিক আছে, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আরও বিস্তারিত পরবর্তীতে জানব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চরিত্র নিয়ে এসেছি আমি। ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি মাথায় পাগড়ি এবং রাজকীয় বেশ পোশাক পরা। তো আমরা জানি এই গল্পে তিনটা চরিত্র আছে। একটা হলো আমাদের খলিফা, একটা হলো আলী ইবনে আব্বাস এবং একজন বন্দী। তো এই গল্পটা যখন শুরু হয়েছে দেখবা প্রথমে এই আলী ইবনে আব্বাসের কথা বলা আছে। এই আলী ইবনে আব্বাস ছিল খলিফা হারুন আর রশিদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি এবং সে তার রাজকর্মচারী হিসেবে কাজ করত। তো এবং আলী ইবনে আব্বাস সম্পর্কে আরও বলা হয়েছে তিনি অত্যন্ত দয়ালু এবং কৃতজ্ঞ প্রকৃতির মানুষ। তো মানে একদিন এই রাজদরবারে একজন বন্দীকে নিয়ে হাজির হলেন কিছু মানুষ। তখন আলী ইবনে আব্বাসের সঙ্গে ছিলেন না। আলী ইবনে আব্বাস তখন খলিফা এই বন্দি সম্পর্কে বিস্তারিত জানলেন, তার কি অপরাধ সব শোনার পরে তখন আলী ইবনে আব্বাসকে বললেন যে তুমি তাকে গৃহে আটকে রাখো, মানে ঘরে আটকে রাখো, কালকে সকালবেলা আমার সামনে নিয়ে আসবে, আমি এর বিচার করব বা আর বিস্তারিত রাজা রায় তাই দেব। ওকে, বা মানে এক কথায় এভাবে বলা যেতে পারে যে আলী ইবনে আব্বাসকে বললেন যে লোকটিকে তুমি বন্দি রাখো, আগামীকালকে তার বিচার হবে। এটা হচ্ছে মূল কথা। তখন এই কথাটা আলী ইবনে আব্বাস যখন খলিফার ভিতর রাগান্বিত ভাব দেখলেন যে খলিফা রেগে আছে, তখন আলী ইবনে আব্বাস বুঝতে পারেন এই বন্দী লোকটি নিশ্চয়ই গুরুতর কোনো অপরাধ করেছে এবং এই লোকের মানে জীবন সংকটাপন্ন, মানে এই লোকের বিপদ হবে বা তার মৃত্যু হতে পারে। তো এই মোটামুটি এই প্রেক্ষাপটে আলী ইবনে আব্বাস ওই লোকটাকে বন্দিশালায় নিয়ে গেলেন এবং তাকে বন্দি রুমে রাখলেন। এক পর্যায়ে রাখার পর তার সাথে বিস্তারিত জিজ্ঞাসা করা হয়, যে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন বন্দি আস্তে আস্তে সব কিছু বলে, যে তার বাড়ি হলো দামেস্ক মানে কি সিরিয়ার একটা রাজধানী, এবং তিনি ওখান থেকে এখানে কিভাবে এসেছেন পুরাটা সে বলার পরে আমি আসলে মূল অনেকগুলো বিষয় স্কিপ করছি, কেন ওইগুলো আমার প্রয়োজন নয়, আমার মূল ঘটনাটা কিন্তু এইটা। হ্যাঁ, এটা জানলে কিন্তু মোটামুটি এনাফ। তখন আলী ইবনে আব্বাস ওই বন্দির কাছে জিজ্ঞাসা করে, বন্দি বলে তার বাড়ি হলো দামেস্কের কথা শুনে আলী ইবনে আব্বাসের কিছু স্মৃতি মনে পড়ে যায়। সে স্মৃতি বলতে যে আলী ইবনে আব্বাস একসময় সেও দামেস্কে গিয়েছিল এবং দামেস্কে যাওয়ার পরে তিনি বেশ সমস্যায় পড়েছিল। ওই সময় দামেস্কে বিশৃঙ্খলা চলছিল, রাজা যুদ্ধ হচ্ছিল, ডাকাত এবং অন্যান্য নানা রকম বিশৃঙ্খলার উপদ্রব হয়েছিল এবং এটার পরিমাণটা বেড়ে গিয়েছিল। একসময় আলী ইবনে আব্বাস এর মধ্যে পড়ে যায় এবং তারও সমস্যা হয়, সে তার সম্পদ অর্থ সব কিছু হারায়, মানে তাকে মানে সব কিছু কেড়ে নেয় এক কথায়। এই সব সমস্যার মুখে যখন পতিত হয় তখন ওই
ওই শহরের একটা লোক তার জীবন রক্ষা করেছিল এবং সে এইসব কথা কিন্তু তখন এই বন্দির সাথে আলী ইবনে আব্বাস কথোপকথন বলে। এই যে বলছে কি, ওই নগরে একজন মানুষ একবার আমার যে প্রাণ বাঁচিয়েছিল, তখন এই বন্দি জিজ্ঞাসা করে কিভাবে যখন বলে তখন সে এই কথাগুলো বলে, সে পুরো ঘটনাটা খুলে বলে। এই যে এখানে আমি ছবি দেখানোর চেষ্টা করেছি যে আলী ইবনে আব্বাস কিভাবে সমস্যা পড়েছিল। এখানে বিশৃঙ্খলা আমি দেখানোর চেষ্টা করেছি। ওই সময় সিরিয়াতে বা দামেস্কে বিশৃঙ্খলা হচ্ছিল। এই বিশৃঙ্খল পরিবেশ থেকে ওই লোকটা আলী আপনার আব্বাসকে উদ্ধার করেছিল এবং তাকে খাবার এবং তার সেবা শুশ্রূষা সব করেছিল এবং যাওয়ার সময় তাকে কিছু টাকা পয়সা খাবার দাবার পুরা দিয়েছিল এবং এক প্রকার কৃতজ্ঞতা হয়ে আলী ইবনে আব্বাস ওই লোকের কাছে বিদায় নিয়েছিল। তো এখানে আমি পুরো ঘটনাটা এখানে দেওয়া আছে যে আলী পুরাটাই বললেন যে একসময় তিনি দামেস্কে গিয়ে বিপদে পড়েছিলেন, শত্রুর আক্রমণে প্রাণ বাঁচাতে এক ভদ্রলোকের ঘরে আশ্রয় নিয়েছিলেন। ভদ্রলোক তাকে 1 মাস লুকিয়ে রেখেছিলেন, তাকে খাওয়া দাওয়া নিরাপত্তা সব দিয়েছিলেন, ইভেন আসার সময় তাকে আরও কিছু খাবার দিয়েছিলেন, পথে যেন তার অসুবিধা না হয়, টাকা দিয়েছিলেন, এক কথায় পুরা সহযোগিতা করেছিলেন। মানে এইসব কথা বলেই আলী ইবনে আব্বাস লাস্টে বলে আমি আজও ওই লোকের প্রতি বেশ কৃতজ্ঞ। ওকে, এইবার আমি দেখতে পাচ্ছি কি ডায়লগ হলো। এইসব শোনার পরে এই বন্দি লোকটি কিন্তু বলছে যে আমি সেই লোক, এই যে বলছে কি দ্যাট ম্যান ইজ, আমি সেই লোক। মানে এই কথা শুনে বন্দি বলেন আমি সেই মানুষ বা আমি সেই ব্যক্তি। এইটা শোনার পর আলী ইবনে আব্বাস বিস্ময় প্রকাশ করেন, মানে সে বিস্মিত হয়ে যান এবং তার ভিতরে মানে কি বলা যায়, যেহেতু সে অত্যন্ত দয়ালু মানুষ এবং যারা দয়ালু হয় এবং যারা কৃতজ্ঞ হয়, ভালো মানুষ হয়, তাদের কিন্তু অন্তরে অনেক মায়া, অনেক দুঃখ এবং তারা কিন্তু কাঁদতে পারে। তো দেখা যাচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আলী ইবনে আব্বাসের মধ্যে। তখন সে সব কিছু বুঝতে পারলেন যে হ্যাঁ এই সেই লোক। তখন এবার আলী ইবনে আব্বাস চিন্তা করে যে এই লোকটাকে আমি মুক্ত করতে হবে। এই জন্য আলী ইবনে আব্বাস ওই লোকটাকে মুক্ত করে দেওয়ার কথা বলে বা তাকে মুক্ত করে দেন এবং বলেন যে আপনি এখান থেকে চলে যান। কিন্তু ভালো মানুষের যেটা হয়, ভালো মানুষের যে বৈশিষ্ট্য, বন্দি বলেন না, আমি যদি চলে যাই তাহলে পারে রাজা বা খলিফা বা শাসক আপনাকে মেরে ফেলবে, আপনার জীবন সংশয়পূর্ণ হবে। মানে আমি যে জীবন একবার বাঁচিয়েছি, আমি সেই জীবন মানে কি বলে, মানে আমার জন্য সেই জীবন ধ্বংস হোক, সেটা আমি চাই না, সহজ ভাষায়। তো এসব কথা বলে যখন বলা হয় তখন এবং আরও বলেন বন্দি যে হ্যাঁ আমি ঠিক আছে, আপনি খলিফাকে যে বলেন আমার পুরা বৃত্তান্ত বলেন। যদি খলিফা শোনার পরে মনে করে যে না হ্যাঁ আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে চুরির বা সেটা আসলে ভুল ছিল বা এটা কি বলে অপবাদ ছিল, তাহলে খলিফা যদি আমাকে মুক্তি দেয় তাহলে আমি যাব, অন্যথায় আমি যাব না। তো এক পর্যায়ে জোরাজোরি করে এবং শেষে আলী ইবনে আব্বাস তার শর্ত মানতে রাজি হয়। এবার আলী ইবনে আব্বাস খলিফার কাছে আসবে, খলিফার কাছে সব ঘটনা কিন্তু সে খুলে বলবে যে কিভাবে এই লোকটা এখানে আসলো এবং সে একসময় দামেস্কে গিয়েছিল এবং তাকে কিভাবে লোকটা সহযোগিতা করেছিল, সব কিছু। এইসব বলার পরে বাদশা তখন আসলে তার রাগটা প্রশমিত হয় এবং তখন বাদশা তখন নিজে বুঝতে পারে যে না, যে লোক এত দয়ালু এবং এত ভালো মানুষ সে কখনোই এই খারাপ কাজ করতে পারে না, মানে তার দ্বারা খারাপ কাজ হতে পারে না। এই দৃষ্টিকোণ থেকেই খলিফা আলী ইবনে আব্বাসকে বলেন যে ওই লোক আজকে থেকে মুক্ত এবং তাকে মুক্তি শুধু দেন না এবং তাকে প্রয়োজনীয় যত সহযোগিতা প্রয়োজন সব দেয়, তাকে কিছু উপহার দেয়, মানে তার সহযোগিতা করার জন্য, মানে আলী ইবনে আব্বাসকে এই জন্য আরও তাকে দেশে ফেরার জন্য টাকা দেয়, প্রয়োজনীয় খাবার দাবার ঘোড়া এবং একসঙ্গে তার সঙ্গে লোকও দেয় যাতে তার পথে কোথাও কোনো অসুবিধা না হয়। তো এই হলো মূলত গল্পের মূল বিষয়। তো এইভাবে কি হলো যে আলী ইবনে আব্বাস তার উপকারের প্রতি সত্যিকারের প্রত্যুপকার করে, মানে পরোপকার করেন এক কথায়। এই গল্পের মূল মেসেজ কিন্তু এটা। তো এখন আমরা দেখব যে এই গল্পের প্রধান কিছু দিক আছে, মানে এই গল্পের মধ্যে কি কি বিষয় আমরা দেখব বা কোন কোন বিষয়টাকে আমার জানতে হবে, কারণ এইটা না জানলে আমার সৃজনশীল প্রশ্ন লিখতে কিন্তু খুব অসুবিধা হবে, বিশেষ করে গ এবং ঘ আমরা লিখতে পারবো না। আমরা এই গল্পের মধ্যে কয়েকটা ভালো বৈশিষ্ট্য জানবো। একটা হলো কৃতজ্ঞতা এবং প্রত্যুপকার বা পরোপকার। এই যে গল্পটি দেখায় কিভাবে আলী ইবনে আব্বাস তার পুরনো উপকারী বন্ধুর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ছিলেন এবং বিপদকালে নিজের জীবনের ঝুঁকি নিয়েও সেই উপকারের প্রতিদান বা প্রত্যুপকার করলেন। জীবনের ঝুঁকি বলতে আমি ঘটনাটা বলেছি, ওই যে ওই লোকটাকে মানে যখন বন্দিকে সে মুক্তি করে দিবেন বা মুক্তি দেওয়ার কথা বললেন,
তখন সে জানতেন যে তার এই কারণে খলিফা তার মৃত্যু পরোয়ানা জারি করবে। তারপরেও সে জীবনের ঝুঁকি নিয়ে আলী ইবনে আব্বাসকে মুক্তি দেওয়ার কথা বলেছিলেন। সরি, এভাবে কৃতজ্ঞতা বা পরোপকারটা করেছিলেন। তো আমরা আরও দেখতে পাই কি মানবিকতা এবং দয়া, এই যে এটা আমরা খলিফার মধ্যে দেখতে পাই যে খলিফা মামুন রাগ সত্ত্বেও আলী ইবনে আব্বাস বন্দির জীবন বাঁচালেন, মানে বাঁচাতে চাইলেন এবং তার মানবিক পরিচয় জেনে তাকে সহযোগিতা করে দ্বিধা করলেন না। এই যে আমরা এই মানে আলী ইবনে আব্বাসের মধ্যে এই মানবিকতা এবং দয়ার গুণটাও দেখতে পাইছি। প্রথমে সে কৃতজ্ঞতা এবং পরোপকার ছিলই, পরবর্তীতে মানবিকতা এবং দয়া। মানবিকতা বলতে লোকটা বিপদে পড়েছে, তার প্রতি যে মানবিক আচরণ প্রয়োজন ততটুকু করেছে, এবং পাশাপাশি যে লোকটা যে নির্দোষ এবং লোকটার প্রতি সে যে কৃতজ্ঞ সেটাও সে প্রকাশ করেছেন, যেটা একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য থাকা উচিত। এরপরে ন্যায়পরায়ণতা এবং মহত্বের স্বীকৃতি। খলিফা মামুনও শেষ পর্যন্ত ন্যায় বিচারের পথে এলেন। আলী ইবনে আব্বাসের কথা শোনার পর তিনি বুঝলেন এমন দয়ালু এবং মহৎ মানুষ কখনো অপরাধী হতে পারে না, তাকে মুক্তি দিলেন ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই গল্পের মধ্যে যে মূল মেসেজটা সেটা হলো যে দয়া এবং উপকার, মানে এই গল্পের মূল মেসেজ। যদি কেউ কখনো জীবনে কাউকে দয়া করে বা উপকার করে সে তা কখনোই বৃথা যায় না, এটা কিন্তু এক সময় ঠিকই এর ফলাফলটা ভালো পাওয়া যায়। তো এই গল্পের মেসেজটা কিন্তু এইটা, হ্যাঁ, এই যে এই 6টা বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কৃতজ্ঞতা এবং প্রত্যুপকার বা পরোপকার, মানবিকতা এবং দয়া, ন্যায়পরায়ণতা এবং মহত্বের স্বীকৃতি। মানুষ যদি ন্যায় বিচার বা ন্যায়পরায়ণতা মানুষের একটা অন্যতম মহৎ গুণ। আর আমি একটা কথা বলি, মানুষের 4টা সম্পদ থাকে, একটা হলো চরিত্র, একটা হলো মনুষ্যত্ব, একটা হলো জ্ঞান, আর একটা হলো কর্ম। অর্থাৎ যদি সে চরিত্রবান হয় তাহলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। মনুষ্যত্ব দ্যাটস মিন এই যে বিষয়গুলো আমি বললাম, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে, পরোপকার করার মনোভাব সৃষ্টি হবে, মানবিক বিষয়গুলো ফুটে উঠবে, সে অন্যের প্রতি দয়া দেখাবে, তারপর ন্যায় বিচার বা ন্যায়পরায়ণ হবে, মহত্বশীল হবে। অর্থাৎ একটা মানুষের যত ভালো দিকগুলো সবই ফুটে উঠবে। তো এই জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু শুধু ডিগ্রি অর্জন করা না, বড় বড় সার্টিফিকেট নেওয়া না। আমাদের মধ্যে অবশ্যই একটা প্রকৃত মানুষ এবং পশুর মধ্যে যে পার্থক্যগুলো আছে আমাদের অবশ্যই মানুষ হতে হবে, মানবিক দিকগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো আমরা এই গল্পের মধ্যে এই দিকটা কিন্তু আমরা মোটামুটি ভালোভাবেই বোঝার চেষ্টা করেছি। আর আমি এখানে বলে রাখি যে আমি নিয়মিত তোমাদের বিভিন্ন বিষয় ক্লাস নিয়ে যাচ্ছি। আর আমার প্ল্যান আছে যে বাংলা গল্পের প্রত্যেকটা গল্প আমি এইভাবে ভিজুয়ালে আনার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে, যারা সৃজনশীল লেখার জন্য খুবই উপকার হবে। আর এই জন্য আমাদের সাথেই থাকবে আশা করি। আর এই জন্য আমি বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং তোমাদের আশেপাশের বন্ধুদেরকে এই ক্লাসগুলো দেখার জন্য এটা শেয়ার করলে তারাও দেখতে পাবে, সুবিধা হবে। এখানে শুধু বাংলায় হবে না, বাংলা, ইংরেজি, গণিত এবং যদি পারি আমি সামাজিক বিজ্ঞান, এই 4টা বিষয়টা আলোচনা করবো এই চ্যানেলের মাধ্যমে। তো এই জন্য আমি বলছি যে অবশ্যই যারা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের সাথেই থাকো। তো আমি এই গল্পের আরও কিছু বিষয় আলোচনা করব যে এই গল্প থেকে কী ধরনের শব্দার্থ এবং টিকা আসতে পারে সেটা। এখানে প্রশ্ন আসতে পারে যে এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে, আবার সৃজনশীলের ক নম্বরও আসতে পারে, আবার খতে ব্যাখ্যা হিসেবে আসতে পারে। তো এই জন্য এইগুলো আমি দেখেছি, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, এগুলো আসার মতো। যেমন প্রত্যুপকারটা কী, প্রত্যুপকার শব্দের অর্থ কী? প্রত্যুপকার শব্দের অর্থ হলো প্রতিদান দেওয়া, একজনের উপকার করলে নিজেও তার উপকারটা করা, উপকারের উপকার করা বা উপকার শোধ করা, বিভিন্নভাবে বলতে পারি, যেটা আমরা এই গল্পে দেখতে পেরেছি, যেটা হলো মূল বিষয়। যেমন আলী ইবনে আব্বাস তার উপকারটা স্বীকার করেছিল বন্দীকে মুক্তি দেওয়ার মাধ্যমে। আখ্যান মঞ্জুরি একটা গল্প গ্রন্থ, গল্পের এটা একটা বই আখ্যান মঞ্জুরি, যেখানে অনেকগুলো গল্প আছে, অনেকগুলো গল্প মিলিত হয়ে একটা বই তৈরি হয়েছে, বলছে গল্পের সমষ্টি। এইখান থেকে আমাদের এই গল্পটা যেটা আমি তোমাদের সাথে বলছি সেটা হলো এই গল্পেরই একটা গল্প, গল্প গ্রন্থেরই একটা গল্প। খলিফা কি, আমরা যেমন আমাদের বর্তমান আমাদের দেশের রাজা, বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী, সরকার, এভাবে।
তো আমাদের দেশে যেমন সরকার মানে এক কথায় রাষ্ট্রের যিনি প্রধান, হ্যাঁ, তো একে বলে খলিফা। ইসলামী রাষ্ট্রে বা ইসলামী ধর্মীয় যেখানে শাসন কায়েম আছে সেখানেও এই ধরনের খলিফা আছে, যদিও বর্তমানে নাই, কিন্তু এই সময় একসময় ছিল খলিফা। হ্যাঁ, খলিফা এইরকমই একটা, তিনি হলো ইসলামের প্রধান ধর্মীয় এবং রাজনৈতিক শাসক। ঠিক আছে, প্রিয় পাত্র মানে স্নেহের বা পছন্দের মানুষ, এটা আমি না বলি, এটা আমরা আলী ইবনে আব্বাসের মাধ্যমে দেখতে পাচ্ছি। সোপর্দ মানে হলো হস্তান্তর করা বা কোনো কিছু দায়িত্বে দেওয়া বা তুলে দেওয়া। ওকে, দামেস্কাস মানে দামেস্কের একটা নগরী, যা বর্তমানে সিরিয়াতে অবস্থিত বা সিরিয়ার রাজধানী। এটা কৃতজ্ঞ মানে যিনি উপকারীর উপকার করেন তাকে বলে কৃতজ্ঞ, যিনি উপকারীর অপকার করেন তাকে বলে অকৃতজ্ঞ। আর ন্যায় প্রধান তো আমরা জানি, ন্যায়নিষ্ঠ, ন্যায় বিচারের মেনে চলা ইত্যাদি। আমাদের অবশ্যই ন্যায় নীতিবান হতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু একটা রাষ্ট্র নিজের মানে পরিবার থেকে রাষ্ট্রে সব জায়গায় যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যে আমাদের রাষ্ট্রে এখন এত প্রবলেম বা এত সমস্যার মূল কারণ হলো আমাদের ন্যায় বিচারটা নাই, মানে জবাবদিহিতা নাই, এই জন্য আমাদের এত প্রবলেম। আর এই যখন একটা রাষ্ট্রে ন্যায় বিচার বা জবাবদিহিতা সৃষ্টি হয় তাহলে সে রাষ্ট্র এমনিতেই সুন্দর হয়। তো আমরা মনে প্রাণে চেষ্টা করি বা মনে প্রাণে আমি চাই, অন্তত আমি আমার দিক থেকে চাই যেন রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সবাই ভালো থাকবো। একটা দেশ যখন ভালো থাকবে তখন আমরা সবাই ভালো থাকবো, এটাই হচ্ছে মূল কথা। এবার আমরা দেখব এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। আমি এখানে যেই বিষয়গুলো এনেছি সেটা বইয়ের সাথে সম্পৃক্ত না, মানে বইয়ে তো আমরা ওনার জন্ম, মৃত্যু, আদার সব দেওয়া আছে, কিন্তু এই বিষয়গুলো আমি মূলত দেখাতে চেয়েছি যেগুলো আমার প্রয়োজন। যেমন উপাধি বলতে কী বুঝি? উপাধি মানে হলো মানুষের বিশেষ কোনো গুণ বা কাজের জন্য তাকে বিশেষভাবে ডাকা হয়। যেমন এখানে বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য দেখে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল, এটা দিয়েছিল সংস্কৃত কলেজ। ওকে, এই যে মানে জ্ঞান এবং পাণ্ডিত্যের জন্য। পরিচিতিটা কি? উনি 19 শতকের শ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত ছিলেন, মানে 1800 থেকে 19 সালের ভিতরে উনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি বিভিন্ন শিক্ষা মানে যিনি শিক্ষা নিয়ে, সমাজ নিয়ে মোটামুটি অনেক লেখা মানে চিন্তাভাবনা করেছেন এবং লিখেছেন। এই জন্য তাকে শিক্ষাবিদ, সমাজ সংস্কারক বা গদ্যলেখক বলা হয়। আরও তাকে আমরা অনেকভাবে জানতে পারি, যে যেমন তাকে বাংলা গদ্যজনক বলা হয়, তাকে বলা হয় যে বিরামচিহ্নর রূপকার। আমাদের বর্তমানে আমরা আদর্শ লিপি পড়ি, মানে সরেয়া যেটা পড়ি, যে বইটা বাচ্চারা পড়ে, এটা কিন্তু ওনার সৃষ্টি। তিনি সমাজের জন্য বেশ কিছু ভালো কাজ করেছিলেন, যেমন বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন। হিন্দু সমাজে একসময় কী হতো, যে যদি তার স্বামী মারা যেত ওই মেয়ের কিন্তু বিয়ে হতো না। ইভেন মানে কি বলা হয় যে ওই স্বামী মৃত্যুর সাথে সাথে ওই মেয়েরও এক প্রকার মৃত্যুবরণ হয়ে যেত, বা তাকে বলে কি বলে এটাকে স্বয়ংবরা। হ্যাঁ, তো সরি, স্বয়ংবরা না, বিষয়টা এরকম না, এটা আমি ভুলে গেলাম। যে স্বামী যদি মৃত্যু হতো, যে চিতায় ওই স্বামীকে পোয়ানো হতো, ওই স্ত্রী বা ওই মেয়ে মানে ওই মেয়েকেও ওই চিতায় তাকে যেতে হতো আর কি। তো এইসব প্রথা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রদ করেন। আরও বহু বিবাহ রোধ করেন, মানে একজন ইচ্ছা মতো বিয়ে করতো, এটাও মোটামুটি ওই সময় তিনি সমাজ থেকে বন্ধ করার চেষ্টা করেছেন। তিনি শিক্ষার জন্য অনেক কাজ করেছেন, তিনি নারীদের, বিশেষ করে নারী শিক্ষার জন্য অনেক অবদান রেখেছেন। তিনি অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন, এটা মোটামুটি তার শিক্ষা সংস্কারের ভিতর পড়ে। আর তার উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম হলো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, আখ্যান মঞ্জুরি। ওকে, তো আমি চেষ্টা করেছি যে এই গল্পটার সংক্ষিপ্তভাবে তোমাদের সাথে আলোচনা করা এবং এই গল্পের প্রয়োজনীয় কিছু শব্দার্থ এবং আমাদের লেখক সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার। তো আমরা পরবর্তী ক্লাসে এই গল্পের সৃজনশীল নিয়ে কথা বলবো। আমি আগামী ক্লাসে একটা সৃজনশীল বলবো, এবং এই সৃজনশীল জানলে যে কোনো সৃজনশীল লেখা সহজ, এবং সহজভাবে সৃজনশীল লেখার নিয়ম এবং কীভাবে লিখলে পরে ফুল মার্ক পাওয়া যাবে সেটা আলোচনা করব। এই জন্য আমাদের ক্লাস যদি ভালো লাগে, আমি আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।